Yes. পারফিউমারি সংজ্ঞা কি হলো? পারফিউমারি হলো অত্যাবশ্যকীয় তেল শক্তিযুক্ত যৌগের সংবন্ধনকারী এবং দ্রাবকের আনুপাতিক মিশ্রণ যা মানুষ শরীরে ব্যবহার করে দেহের সৌন্দর্য বৃদ্ধি ও দুর্গন্ধ দূর করার জন্য এবং জীবাণুনাশক হিসেবে এটি ব্যবহৃত হয়। আর টয়লেট গ্রিস হলো বৈশিষ্ট্যমূলক সুবাসিত গন্ধ নির্গমন ও নিঃসরণকারী পদার্থ যা মুখের অভ্যন্তরে পরিষ্কার করে, চুল পরিষ্কার করে এবং দেহকে পরিষ্কার রাখে। যেমন দেখো গোলাপ জল, প্রথমে আছে গোলাপ জল, এগুলা কিছু তোমাদের আসবে না, পরীক্ষায় ডিসকাস করছে। গোলাপ জল কই দেয়? মুখে দেয়, বিরিয়ানিতে দেয়, বিরিয়ানিতে দেয় গোলাপ জল। বিরিয়ানিতে তো কেওড়া জল দেয়, কেওড়া জল দেয় বলতে এটা মনে হয় আমাদের বাংলাদেশে দেয় না কেওড়া জল। স্যার পুলিশ এসে কিন্তু আমরা গোলাপ জল না বলে ক্যান্সার তৈরি করে, এগুলো ভালো না আসলে। পুলিশ এসে ধরলো। দেখো গোলাপ জল তৈরি করা হয় কোন পদ্ধতির সাহায্যে? বাষ্পপাতন পদ্ধতি। তারপর হচ্ছে হেয়ার অয়েল প্রস্তুতি, এগুলোর মধ্যে লাগবে না। হেয়ার অয়েল কি জিনিস? দেখো ওই যে অনেকের চুল থাকে হচ্ছে অনেক বেশি খসখসে, চুলের মধ্যে কোনো ইলাস্টিসিটি থাকে না, ঠিক আছে? তোমার মেয়েরা ব্যবহার করে চুলের যত্নে হেয়ার অয়েল, ঠিক আছে? আচ্ছা এগুলা আছে রিডিং কভার কি হালকা, এবার সব তেল কম্পাউন্ডার বাচ্চাদের ছোটবেলায় দাম দিছে তোমার আম্মুরা, ঠিক আছে? কি জানি তেল কম্পাউন্ডার নামটা বিখ্যাত কোম্পানি আছে কি? হ্যাঁ, আর জনসন বেবি, এটা তো লোশন। জনসন বেবি অয়েল ছিল তো, অনেক আছে। তোমরা মাখছিলে তোমার আম্মু ছোটবেলায়? স্যার আমার চিপা ওটা এমনি ফর্সা, ওগুলা দিয়ে তো না আলাদা ভালো বানাইছে। আচ্ছা এবার আসে স্নো, যেটা তোমরা ইউজ করো, ফিনিশিং ক্রিম, এগুলা স্নো এর কোম্পানি কি তিব্বত না? বাংলাদেশে বিখ্যাত ফেয়ার এন্ড লাভলি। ও সরি, ফেয়ার এন্ড লাভলি। যেই মানে অ্যাড দেখায় টিভিতে, যে এডিট কইরা, ঠিক আছে, কালো দাগ থেকে কিন্তু ধলা বানায় ফেলে। কালকে রাতে বেলা বাসায় যাচ্ছিলাম, আমি সিমেন্ট ক্রসিং মোড়ে নামছি, ঠিক আছে? সিমেন্ট হোস্টেল মোড়ে নামছি। আমাদের ওই মোড়ে একটা হচ্ছে যে কমিউনিটি সেন্টার আছে, মানে প্রত্যেক দিনই বিয়ে সাথে কিছু একটা হয়। আমি বাস থেকে নাইমা রাস্তাটা পার হবো, দুইটা মাইয়া দেখি যে সাইজা গুইজা করে দিয়ে যাইতেছে। আমি এদেরকে দেখা মনে একটা ভূত নাকি অন্য কিছু, মায়েরা কি পরিমাণ মেকআপ লাগাইছে, ঠিক আছে? আমার ড্রেসও পরছে পুরো সাদা, ঠিক আছে? কোনটা না আমি বললে আবার ফেসটা কি এরকম ছিল, আমি রাস্তা পার হতে যাই, আমার সাথে কি নেবে এগুলো কি, ঠিক আছে? এগুলো কোন দুনিয়া থেকে উঠে আসছে? এগুলা কি করবে ভাই? এগুলা মেকআপ করে লাভটা কি, ঠিক আছে? কোনো লাভ আছে? ভ্যানিশিং ক্রিমটা কি?
এগুলো বেসিক্যালি হচ্ছে ত্বকের যত্নের ইউজ হয়। ধরো ওই আমাদের যেটা হয় গরমে তোমার ত্বক শুষ্ক হয়ে যায়, এটাকে আর্দ্র রাখার জন্য এগুলো ইউজ করা হয়। আচ্ছা এগুলো আমাদের রিডিং করবে, এগুলো তেমন গুরুত্বপূর্ণ না। এবার আছে কোল্ড ক্রিম আছে, এবার আছে লিপস্টিক তোমরা লাগাও। দেখি আমাদের সবার বাসায় মেকআপ বক্স আছে, কত কালারের মেকআপ আছে, লিপস্টিক কয় কালার আছে অনেক, 9-10টা সব একসাথে লাগাও। মানে ডেইলি একটা, স্কুলে গেলে একটা, কলেজে গেলে একটা, প্রাইভেটে গেলে একটা, এক এক জায়গায়। আচ্ছা এরপর আসো আর ঠিক আছে লিপ জেল, লিপস্টিক আর লিপ জেল পুরো আলাদা জিনিস না, ডিফারেন্ট জিনিস। এবার আফটার শেভ লোশন, এটা ছেলেরা ব্যবহার করে, ঠিক আছে, আফটার শেভ লোশন, ঠিক আছে। তারপরে এসো মেহেদি প্রস্তুতি, মেহেদি প্রস্তুতি জানি ট্রেনিং করবো হালকা। এরপর আসো দেখো, আমি গতদিন তোমাকে বলছিলাম যে গ্লাস ক্লিনার প্রস্তুতি, এটা তোমরা একটু করবা, মানে কি কি উপাদান দিয়ে গ্লাস ক্লিনার প্রস্তুত করা হয়, ঠিক আছে, এগুলো এমসিকিউতে আসতে পারে। ওকে দেখো গ্লাস ক্লিনারে কি থাকে, গ্লাস ক্লিনারের প্রধান উপাদান হচ্ছে তোমার লিকার অ্যামোনিয়া বা 25% অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যেটার ঘনত্ব হচ্ছে 0.91 গ্রাম পার লিটার। এরপর তোমার আছে রাবিং অ্যালকোহল, ঠিক আছে, রাবিং অ্যালকোহল বা এটা হচ্ছে তোমার ও এটা সংকেত একটু ভুল আছে এখানে, সিএসটি টা কই হবে, সিএসটি টা মানে এই কার্বনে হবে। এটা হচ্ছে বেসিক্যালি তোমার একটা সেকেন্ডারি অ্যালকোহল বা রাবিং অ্যালকোহল আসতে পারে। যে রাবিং অ্যালকোহল কি, রাবিং অ্যালকোহল কি তোমার বেসিক্যালি হচ্ছে প্রোপানল 2, প্রোপানল 2 কেন, যে এখানে বেসিক্যালি তোমার যে 2 নাম্বার কার্বন হচ্ছে যে ওএইচটা আছে সেটাকে বলা হচ্ছে প্রোপানল 2। আচ্ছা এটা একটা সেকেন্ডারি অ্যালকোহল। এরপর তুমি ইউজ করা হয় সোডিয়াম লরেল সালফেট, তিনটা জিনিস কি কি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, রাবিং অ্যালকোহল বা প্রোপানল 2 এবং হচ্ছে কি সোডিয়াম লরেল সালফেট। এরপরে আসো এই দেখো এই গ্লাস ক্লিনারের ময়লা পরিষ্কারকরণ কৌশল, এটা তোমার লাগবে না স্কিপ। আচ্ছা এরপরে আসো এটা কি, এটা হচ্ছে তোমার টয়লেট ক্লিনার, এটা গ্লাস ক্লিনার 4-5 দেখবা। এরপর দেখো গ্লাস ক্লিনার প্রস্তুতির উপাদানগুলো উল্লেখ করো, গ্লাস ক্লিনারের পরিষ্কারের কৌশল বর্ণনা করো, এইগুলো তোমার লাগবে না এখন। এরপর সব টয়লেট ক্লিনার, টয়লেট ক্লিনারের কিছু কি দেখবা, এই যে তোমার উপাদান কি কি, টয়লেট ক্লিনারে কি কি থাকে বলো। এই যে টয়লেট ক্লিনারের মূল উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এরপর তোমার থাকে সোডিয়াম লরেল সালফেট, এরপর তোমার থাকে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। তোমরা পড়ছো যে এই যে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড যেটা, এটা কিন্তু জীবাণু ধ্বংস করতে পারে। এরপরে পানি থাকে, রং থাকে, ফেনল থাকে। এই টয়লেট ক্লিনারের পরিষ্কারের কৌশল এগুলো স্কিপ, এগুলো কিছু আসবে না, সব বাদ, আল্লাহর নাম নিয়ে সব বাদ। এই কোশ্চেনটা আসতে পারে অনুধাবন দেখো যে টয়লেট ক্লিনারে কস্টিক সোডা ব্যবহার করা হলেও গ্লাস ক্লিনারে অ্যামোনিয়া ব্যবহারের কারণ বর্ণনা করো। এটার কারণ হচ্ছে তুমি যদি গ্লাস ক্লিনারের মধ্যে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করো তাহলে গ্লাসের উপাদান কি বলতো, গ্লাস বা কাচের উপাদান কি, সিলিকন ডাইঅক্সাইড। তাহলে ওই গ্লাসের যে উপাদান আছে সিলিকন ডাইঅক্সাইড, এটার সাথে হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে লবণ বানায় ফেলে, এই জন্য গ্লাসের ক্ষতি হয়, ঠিক আছে, এই জন্য গ্লাস ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় না। আচ্ছা এরপরে যেই টপিকটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে কি বলো, ভিনেগার। এখান থেকে তোমার একটা সৃজনশীল প্রশ্ন আসতে পারে এবং এখান থেকে অনেকগুলো এমসিকিউ আসতে পারে। দেখো এখানে বেসিক্যালি কি করবা, আচ্ছা ভিনেগার কি বলো তো, ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলে, ভিনেগার বলে, ঠিক আছে। আচ্ছা এখন লক্ষ্য করো ভিনেগার অনেকভাবে প্রস্তুত করা যায়, এখন অনেকগুলো প্রস্তুতি তোমার শিখতে হবে না, তুমি খালি হচ্ছে যে একটা প্রস্তুতি শিখবা, সেটা হচ্ছে এই যে 2 নাম্বারটা, এটা কি ভিনেগার, দেখো মল্ট ভিনেগার প্রস্তুতি, মল্ট ভিনেগার প্রস্তুতি। দেখো কি লেখা আছে, অঙ্কুরিত বার্লি বা অন্য কোনো শস্য দানা, এইটাকে বলে মল্ট, ও ইস্ট থেকে মিশ্রিত
এনজাইমের সাহায্যে স্টার্চ থেকে যে ভিনেগার প্রস্তুত করা হয় তাকে মল্ট ভিনেগার বলে। সংজ্ঞা আসতে পারে মল্ট ভিনেগার কাকে বলে, অর্থাৎ শ্বেতসার বা স্টার্চ থেকে এই ধরনের ভিনেগার প্রস্তুত করা হয়। আচ্ছা, এখানে দেখো মূলনীতি লেখা আছে, এত বড় বর্ণনা তোমার দরকার নাই। এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই চারটা রিঅ্যাকশন। এই ভালো করে দেখো, এই চারটা রিঅ্যাকশন থেকেই কোশ্চেন আসবে। সবাই চারটা রিঅ্যাকশন খাতায় লিখো। মল্ট ভিনেগার প্রস্তুতির বিক্রিয়া, দেখো প্রথম রিঅ্যাকশনটাতে কি হয়, স্টার্চের সংকেত দেখো, স্টার্চের সংকেত হচ্ছে এই বসো, স্টার্চের সংকেত হচ্ছে C6H10O5 আর এখানে তোমার ব্র্যাকেটের পরে আছে N। হ্যাঁ, এই স্টার্চের সাথে আমরা বিক্রিয়া দিয়ে থাকি পানি, এবং এখানে তোমার একটা এনজাইম ব্যবহৃত হয়, এটার নাম হচ্ছে ডায়াস্টেজ এনজাইম। এই এনজাইমটা থাকে, তাপমাত্রা থাকে 45 ডিগ্রি সেলসিয়াসের মতো। কি উৎপন্ন হয় দেখো, C12H22O11, এটা কি আমাদের চিনির সংকেত নাকি? বাইরের আরেকটা নাম হচ্ছে মল্টোজ, মল্টোজ, ঠিক আছে, মল্টোজ। এরপরে দ্বিতীয় ধাপে এই মল্টোজ আবার হচ্ছে যে পানির সাথে যুক্ত হয়। এবারে তোমার তাপমাত্রা হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস। এবার এনজাইমটার নাম হচ্ছে হবে মেল্টেজ, এটা মেল্টেজ না, এটা একটু বানান ভুল আছে, এটা হবে মেল্টেজ, ল হবে নয়ের জায়গায় মেল্টেজ এনজাইম। তাহলে এই মেল্টেজ এনজাইমের উপস্থিতিতে মল্টোজ আদ্র বিশ্লেষিত হয়ে কি উৎপন্ন করে, গ্লুকোজ। কি উৎপন্ন করে, গ্লুকোজ। স্টেপ 2। ওকে, তাহলে এই এনজাইমগুলোর নাম দেখবা, যে উদ্দীপকে দেখবা কি এই এনজাইমগুলোর নাম মিসিং আছে, বুঝছো কি না, এনজাইমগুলোর নাম মিসিং আছে। তাহলে তোমাকে এনজাইমগুলির নাম লিখতে হবে। আবার দেখবো যে প্রোডাক্টগুলোতে ওরা কোশ্চেন মার্ক দিয়ে দিছে, মানে প্রোডাক্টগুলোতে কি উৎপন্ন হবে এগুলো তোমাকে লিখতে হবে, মানে সমীকরণগুলো পূর্ণ করতে হবে তোমাকে। এরপর আসো 3 নম্বর ধাপে গ্লুকোজ। এটা 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জাইমেস নামক এনজাইমের উপস্থিতিতে উৎপন্ন করে ইথানল এবং কার্বন ডাই অক্সাইড, ইথানল এবং কার্বন ডাই অক্সাইড। এটা স্টেপ 3 তে। এখানে ব্যালেন্সিং করা লাগবে না, সমতাই করে না। আর 4 নম্বর ধাপে কি হবে, এই ইথানলকে আমরা জারিত করব অক্সিজেন দ্বারা, এবং এখানে তোমার হচ্ছে যে একটা ব্যাকটেরিয়া হচ্ছে যে এখানে হচ্ছে কাজ করে। এই ব্যাকটেরিয়াটার নাম কি দেখো, হচ্ছে তোমার অ্যাসিডোব্যাক্টর। বাইরের আরেকটা নাম আছে, এটাকে তোমার বলে মাইকোডার্মা অ্যাসিডেজি, মাইকোডার্মা অ্যাসিডি হচ্ছে ব্যাকটেরিয়ার নাম। দেখো তাহলে মল্ট ভিনেগার, তাহলে স্টার্চ থেকে, কি থেকে, স্টার্চ থেকে মল্ট ভিনেগার প্রস্তুতির ধাপ কয়টা, 4টা ধাপ। 4টা ধাপ, শুরু করে 4টা বিক্রিয়া লিখতে হবে। 4টা বিক্রিয়া লিখতে পারলে 4 কম, 4টা বিক্রিয়া লিখতে পারলে আচ্ছা এটা গেল। এরপরে আরেকটা আছে টুইক ভিনেগার, এটা তোমার পরীক্ষায় আসে না, টুইক ভিনেগার লাগবে না, টুইক ভিনেগার দরকার নেই, এইটা লাগবে। এরপর একটা খেজুরের রস হতে ভিনেগার প্রস্তুতি বর্ণনা করো। এরপর একটা দেখো, খেজুরের রস থেকে সহজেই ভিনেগার তৈরি করা যায়, কারণ খেজুরের রসে প্রায় 1 থেকে 17% চিনি, চিনিও কি একটা ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইডটা পড়ছো, মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড কোথায় আছে, হ্যাঁ বোটানিতে নাকি জুলজিতে, কোন অধ্যায়,
এর নাম কি? কোষ রসায়ন। পড়ছো? কোষ রসায়ন পড়ছো? কি হালকা কথা পড়ো না কোষ রসায়ন? না পড়লেও সমস্যা নেই, কোষ রসায়ন থেকে বেশি কিছু আসবে না, ঠিক আছে? আচ্ছা দেখো, চিনির যে ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড জলীয় দ্রবণ কি বলে? মল্টোজ বলে। মল্টোজ থেকে দুটি ধাপে ভিনেগার তৈরি করা হয়। দেখো কি বলছে, প্রথম ধাপে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ইথানল তৈরি করা হয়। ফার্মেন্টেশন মানে কি? গাজন। আবার দ্বিতীয় ধাপে গাজন প্রক্রিয়ায় অ্যালকোহলকে অ্যাসিডিক অ্যাসিডের রূপে রাখতে গাজন প্রক্রিয়া সম্পন্ন হয়, ফলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং ইস্ট থেকে ইনভার্টেজ ও জাইমেজ নামক দুটি এনজাইম নিঃসৃত হয়। নিঃসৃত ইনভার্টেজ এনজাইম আখের রসের চিনিকে আদ্রশীতল করে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করে। ইস্ট থেকে নিঃসৃত জাইমেজ এনজাইম উৎপন্ন গ্লুকোজ ও ফ্রুক্টোজকে বিয়োজিত করে ইথানল ও কার্বন ডাই অক্সাইডে পরিণত করে। এখানে প্রথম স্টেপে কি হবে? তুমি নিবা মল্টোজ অথবা চিনি আদ্র বিশ্লেষিত হবে কোন এনজাইম? এনজাইমের নাম কি? ইনভার্টেজ এনজাইম। ইনভার্টেজ নামক এনজাইমের প্রেজেন্সে চিনি আদ্র বিশ্লেষিত কি উৎপন্ন করবে? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এবং গ্লুকোজ এবং ফ্রুক্টোজের হচ্ছে যে আণবিক সংকেত সেম, কিন্তু C6H12 গ্লুকোজ, বাট এদের স্ট্রাকচারের মধ্যে একটু হচ্ছে ডিফারেন্স আছে। তোমরা এগুলো তোমরা কোর্স বোটানিতে দেখবা, ওখানে গ্লুকোজ আর ফ্রুক্টোজের স্ট্রাকচারটা চেঞ্জ করা হয়েছে বলো, কে বলতে পারবে দেখি? ওই যে এরকম কিছু স্ট্রাকচার থাকে, তোমরা এগুলো দেখছো, এই যে এরকম থাকে না, HOH এরকম থাকে 1 2 3 4, ঠিক আছে? ওকে, এই ধরনের স্ট্রাকচার কি বলে? এগুলোকে বলে হাউস প্রজেকশন, ঠিক আছে? এগুলো তোমাদের পড়াবো, অর্গানিক কেমিস্ট্রি পড়াবো, এখন পড়ার বিস্তারিত জানতে হবে। এই যে এরপর দেখো, এই যে গ্লুকোজ যেটা তুমি পালে, এটা জাইমেজ এনজাইম দিয়ে কি হবে? কোথায় কনভার্ট হবে? কিছু হবে ইথানল এবং কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? এরপরে সেম এটা CH3CH2OH হবে, টাইপিং মিস্টেক, ঠিক আছে? তাহলে এই ইথানল মাইক্রোডার্মা অ্যাসিডোবেক্টর বা মাইক্রোডার্মা অ্যাসিড যে ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়ার উপস্থিতিতে জারিত হয় কি বলা হয়? ফাইনালি অ্যাসিডিক অ্যাসিড বলা হয়। তাহলে দেখো, তাহলে স্টার্চ থেকে ভিনেগার প্রস্তুতির স্টেপ হচ্ছে 4টা, আর খেজুরের রস থেকে ভিনেগার প্রস্তুতির স্টেপ কয়টা? 3টা। এর মধ্যে দেখো সেকেন্ড 3টা স্টেপ সেম না? সেম, বাট ডিফারেন্স আছে। এখানে ডিফারেন্স হচ্ছে এনজাইমের নামগুলো দেখো। এইখানে চিনি থেকে গ্লুকোজে গেছে কোন এনজাইম? এই দেখো মেল্টেজ, দেখো এইখানে চিনি থেকে গ্লুকোজে গেছে মেল্টেজ এনজাইম দেখো, আর এইখানে চিনি থেকে গ্লুকোজে গেছে কোন এনজাইম? দেখো ইনভার্টেজ এনজাইম। সো সাবধান, এনজাইমের নামগুলো এখানে খুব গুরুত্বপূর্ণ। তো দেখা গেছে তোমার আসছে খেজুরের রস থেকে, তুমি লেখা দিছো এগুলো, তাহলে কিন্তু হবে না। এনজাইমের নাম সারা চেক করবে, এগুলো ভুল নাম্বার কাটবে, ঠিক আছে? তাহলে পারবো। মল্টেজ এবং ইনভার্টেজ দুইটার মধ্যে একটা ইউজ করলেই তো হয়। কি মল্টেজ এবং ইনভার্টেজ দুইটার মধ্যে একটা ইউজ করলেই তো হয়, এখানে আর সমস্যা কি? একটা ইউজ করলেই হয়? যে কোনো একটা। হ্যাঁ ঠিক আছে, একভাবে বানাইলেই হয়, মানে যেহেতু হচ্ছে দুইটা পদ্ধতি আলাদা, এখন আমাকে তো আসলে দুইটা আলাদাভাবে লিখতে হবে। নাম্বার কি কেটে দিবেন? এই যে আমি এখানে মল্টেজ লিখে নাম্বার কাটবে। আচ্ছা, তাহলে এবার টাইপিং মিস্টেক, এটা সিচুয়েশন ওয়েজ হবে, এটা টাইপিং মিস্টেক। তাহলে গেল ভিনেগার প্রস্তুতি, তাহলে স্টার্চ থেকে ভিনেগার প্রস্তুতি গেল, আর হচ্ছে যে খেজুরের রস থেকে ভিনেগার প্রস্তুতি গেল। আচ্ছা, এরপর আসো, এরপর যে কোশ্চেনটা আসতে পারে পরীক্ষায়, সেটা হচ্ছে ভিনেগার কি রূপে খাদ্যদ্রব্য সংগ্রহ করে না, এটা শব্দটা হবে সংরক্ষণ করে। কি হবে এটা? সংরক্ষণ, 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 তাহলে ভিনেগার কিভাবে খাদ্যদ্রব্য সংরক্ষণ করে তার কৌশল আলোচনা করো। এই পুরো প্যারাটা তোমার একটু রিডিং করতে হবে, ঠিক আছে? এটাও আসে আমাদের পরীক্ষায়।
ভিনেগারের প্রস্তুতি, ভিনেগারের খাদ্যদ্রব্য সংরক্ষণের কৌশল, এবং আরেকটা কোশ্চেন এখান থেকে আসে, খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব আলোচনা করো। হ্যাঁ, এটাও পড়বা, এটা লিখে রাখো প্রশ্নটা খাতায়। খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব, খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব দেখো। ব্যবস্থা নিও তেল কি শরীর ভাই আপনি তো মাসাজ করে দেন কত টাকা দিবা আমাকে? হ্যাঁ, থাইল্যান্ডে যাওয়া লাগবে 10 মিনিট 100 টাকা। কি রে ভাই, তোমার তো গায়ে হাত দিলে তুমি হচ্ছে বরাবর শুরু তোমার কি মাসাজ করবে? থাইল্যান্ড থেকে যেটি নিয়ে আসছে আপনি তো ভাই 10 মিনিট আপনার মাত্র 200 টাকা নেয়। না আপনি তো সেলুনে কি বলো 10 মিনিট মাসাজ 200 টাকা নেয়? কি বলো তুমি? আমি না দিই। যদি পরিচিত আমাদের দোকানদার হয়, পরিচিত বারবার হয়, পরিচিত বারবার অনেক সময় ফ্রিতেও করে দেয়। বাট তুমি যদি অপরিচিত বার্গারের কাছে যাও, ঠিক আছে, 10 মিনিট শরীর বাড়াই দিবে, তুমি 100 টাকা নিয়ে গেছে। আপনি 10 মিনিট কত বলছেন? 200 না, আমি বলছি 100 টাকা। 1 ঘন্টা কত 600? 1 ঘন্টা মাসাজ আসলে দিলেও মানে তুমি মাসাজের মজাটা হচ্ছে বেশি প্রথম 10 থেকে 15 মিনিট, পরের যেটা দিবে এটা আসলে ভালো লাগবে না, ওই একই টিস্যুর উপরেই চাপ দিচ্ছি। তাহলে ভাই 1 মিনিটে 10 টাকা। হ্যাঁ, 1 মিনিটে 10 টাকা। কোথায়? না, এখন এটা সেলিব্রেশন ভেরি করে, এখন তুমি কি করো? এখন এই যে বন্ধ ছিল একটা নতুন বারবার শো হয়েছে, ওই যে ফুল দিয়ে শুরু দিয়ে ওর পাশে দেখছি কি এখন এই আচ্ছা, মনে অফিস প্লাস হচ্ছে জিএসসি করে মনে একটা আছে না, ওই যে ইয়া মাসাজ শপ, ভাই ভাই হেলদি নেন নাকি? ওইটা সেলুনে চুল কাটালে 500 টাকা। এখন দেখো, চুল হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সুন্দর একটা হেয়ার কাট তোমার চেহারাতে অনেক বড় একটা চেঞ্জ আনতে পারে, এনে পড়ি ভাই। ঠিক আছে? ওকে, বিয়েতে কি সবাইকে হেয়ার কাট দিতে হয়? ইকবাল চুল স্যার তো ধরে না, হ্যাঁ? আচ্ছা এখন কি ধরবে চুল? কি চুলে ধরে না? কোনদিন ধরে ভাই আজকে আজকে ধরছে অনেক রে। আমি কেমন করে আর এলোমেলো ঝাঁকড়া চুল এই টাইপের ছেলেদেরকে আমার মেয়েরা পছন্দ করে বেশি, ঠিক আছে? ভদ্র ছেলেদের সমাজের কোনো দাম নাই, তুমি দুনিয়াতে ভদ্র থাকবে তোমার কোনো দাম থাকবে না, অভদ্র কিন্তু দাম বেশি। আরে ও হিটলার পুরো ভাই। পয়সা, হ্যাঁ? ওকে ভদ্র পছন্দ করবে অভদ্র, কি বলো? ভদ্র বলা মানে তো ঠিক আছে, এদের তো কোনো ই নাই, ঠিক আছে? রসকস নাই তো করতে। যেরকম মেয়ের জন্য কি কেউ ভদ্র খারাপ হবে যার বাসনা আছে যেরকম ভাই শেক্সপিয়ার মরে নাই। যাই হোক, এরপরে কি দেখো, পরে বসে সাদা ভিনেগার ও মল্ট ভিনেগারের মধ্যে পার্থক্য কি? এগুলো আবার কি পার্থক্য? এগুলো ধরনের স্কিপ কি বলছে? সাদা ভিনেগার তুলনামূলকভাবে কম সুস্বাদু, ঠিক আছে? কিসব পড়তেছি ভাই, কিসব পড়াইতে হচ্ছে। আর মল্ট ভিনেগার কি বেশি সুস্বাদু? আমি মদ ভিনেগার কাপে এমনি খেতে পারবো। না, ভিনেগার এমনি খাওয়া যেত, ভাই কিন্তু ভিনেগারের যে গন্ধটা, গন্ধটা সেটা উৎকট, মানে গন্ধটা তো ভালো না। ভাই নাপিস ইচ্ছু। মাসাজ দিতে। নাপিস কিন্তু ওর তো শরীরে হাড্ডি কিন্তু ছাড়া কিছু নাই, নাপিসের মানে মোবাইল মাথা থেকে যা দেখা যাবে যে হাড্ডি ভেঙে গেছে, শব্দ আছে। আরেক বিপদ হবে, ঠিক আছে? তবে নাপিতের ভালো গুণ হলো হচ্ছে লম্বা, ঠিক আছে? ও যদি একটু খাওয়া দাওয়া করে ওর বডি একটা শেপে চলে আসবে, হ্যাঁ? না, জিম করার জন্য আগে তোমার বডির হচ্ছে যে মেটাবলিজম চেক করতে হবে, খাইলেই স্বাস্থ্য হবে ব্যাপারটা এরকমটা না, এগুলো সম্পূর্ণ ভুয়া কথা। যেমন তোমার আম্মু তোমারে বলে হে সারাদিন খাস না কেন, খাওয়া দাওয়া করছি খাস না কেন, ঠিক আছে? এখন রান্না করতে শাক, এই শাক দিয়ে ভাত খাওয়া যায়? এখন খাইলেই স্বাস্থ্য হবে এমনটা না, মানে তোমার বডি কি হারে নিউট্রিশন অ্যাবজর্ব করতে সেটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে দেখবে যে কম খায় বাট তার বডির মেটাবলিজম ভালো, নিউট্রিশনটা ভালোভাবে অ্যাবজর্ব হয় তার বডিতে, এই জন্য তার স্বাস্থ্য তার অনেকে দেখবে যে মানে একটু ভাত খাওয়া শুরু করলে স্বাস্থ্য ভালো হয়ে যায়। ওকে, আবার অনেকে আছে আমার মতো যতই খাই না কেন তত মানে কোনো লাভ নাই, কারণ আমার বডির মেটাবলিজম দুর্বল, নিউট্রিশন অ্যাবজর্ব হচ্ছে না প্রপারলি, স্বাস্থ্য হবে না। খাইলেই যদি স্বাস্থ্য হইতো দুনিয়াতে সবাই মোটা থাকতো, ঠিক আছে? ওকে, এখন মায়েরা তো একটু চায় যে তার ছেলেমেয়েরা একটু মোটা সোটা হোক,
কিন্তু আমি বলবো স্বাস্থ্যের থেকে সুস্থতা গুরুত্বপূর্ণ। কথাটা বুঝো। তুমি চিকন হইছো এটা কোনো ইস্যু না, তুমি সুস্থ আছো কিনা এটা গুরুত্বপূর্ণ। হেলদি খাবার দাবার খাবা, বাইরের ফাস্ট ফুড, স্ট্রিট ফুড এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবা, বাসার খাবার খাও, ঠিক আছে? স্বাস্থ্যসম্মত খাবার, সুস্থ থাকবে। সুস্থ না থাকলে জীবন তোমার বৃথা, ঠিক আছে? যদি শরীরে একটা জটিল রোগ ধরা পড়ে তখন দেখবা যে জীবন কি। বুঝতে পারছো? যে হাসপাতালের বেডে শুয়ে আছে ওর কাছে জীবনের মিনিং কি? ও মনে মনে ভাবতেছে একটু সুস্থ হয়ে বাসায় যেতে পারলেই ভালো হয়। চলো এরপরে কিছু আছে কিনা? আর কিছু নাই? দেখো এবার আমরা চ্যাপ্টার শেষ। আমি চ্যাপ্টারটা একটু সামারি করে দিই। এখানে তুমি অ্যাকচুয়ালি কি কি পড়বা একটু সামারি করে দিচ্ছি। তুমি তো সামারি, চ্যাপ্টার সামারি। সিলেবাস শেষ, সিলেবাস শেষ। নাচ গান করো, নাচ গান করো, নাচ গান করো। ভাই চিকেন ভাই মিলাদ দাও, মিলাদ। ভাই আপনি তো দিবেন আপনি না ছিল শেষ করতে আমরা তো আগে ফিনিশ করব এরপরে জৈব রসায়ন শুরু করে আরেকটা মিলাদ দিতে হবে। মিলাদ দিয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে যে আল্লাহ তাআলা এই চ্যাপ্টার শুরু করতেছি, এই চ্যাপ্টার যাতে শেষ করতে পারি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ধৈর্যটা দেয়, ঠিক আছে? আমি যে বড়টা চলো এক নম্বর কি করবো এখানে? এই ফুড প্রিজারভেটিভ, এই দেখো কি করবা? ফুড প্রিজারভেটিভ, ফুড প্রিজারভেটিভ বানান কে লিখে দিও, বানান তো দেখিস। আচ্ছা ফুড প্রিজারভেটিভ করবা। এগুলোর পরে খাদ্যদ্রব্য কৌটাজাতকরণ। এই দেখো খাদ্যদ্রব্য কৌটাজাতকরণ, কৌটাজাতকরণ। 3 নম্বর হচ্ছে দেখো কি করবে এখান থেকে? কলোয়েড, কলোয়েড, কলোয়েড। তারপর কি? সাসপেনশন। তারপর কি আছে? কোয়াগুলেশন, কোয়াগুলেশন। তারপরে ইমালশন। ঠিক আছে? তাহলে ইয়া করবা 4 নম্বরে কি করবা? কলোয়েডের স্থায়িত্বের কারণ, কলোয়েডের স্থায়িত্ব। তারপরে তোমার কি? কোয়াগুলেশন প্রক্রিয়া, কোয়াগুলেশন করার উপায়, কোয়াগুলেশন করা। ঠিক আছে? এরপরে করবা দুধ থেকে কি প্রস্তুতি? দুধের শর্করা সংযুতি, দুধের শর্করা সংযুতি। দুধ থেকে মাখন ও ঘি প্রস্তুতি, দুধ থেকে মাখন ও ঘি প্রস্তুতি। এরপরে কি আসবে 6 নাম্বার? গ্লাস ক্লিনার, এই গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার। এগুলো হচ্ছে
মেডিকেল টার্গেট তারা অবশ্যই দাগানো বই পড়বা, ঠিক আছে? দাগানো হাজারিসের যেটা বই আছে ওই দাগানো বইটা করতে হবে। হ্যাঁ, আগামী ক্লাসে কি করবো? আগামী ক্লাসে রিভিশন হবে। না, রিভিশন দিব 3-4টা ক্লাসে, এরপরে সেকেন্ড পেপার শুরু করব। তাহলে নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 4টা হচ্ছে যে রিভিশন করব। চ্যাপ্টার 4 এর হচ্ছে যে আমরা রিভিশন শুরু করব। তোমরা চেষ্টা করো এগুলো শুনো। এখানে ওই ইউটিউবে চ্যানেলে রাসায়নিক সাম্যাবস্থার প্লেলিস্টটা আপলোড হয়েছে। ওই প্লেলিস্টে 14টা ক্লাস আছে। ওই 14টা ক্লাস পুরোটা কমপ্লিট করো। ওই 14টা ক্লাস থেকে 10 নম্বর আসবে। আর অম্লকার সাম্যাবস্থা তো ক্লাসে পড়াইছি, ওখান থেকে আরো 10। আমরা বেসিক্যালি 4 নম্বর অধ্যায়ে আর তাপ প্রসারণের একটা ক্লাস আছে, প্লেলিস্টে 10টা ক্লাস আছে ওখানে। ওই 10টা ক্লাস খুব দ্রুত কমপ্লিট করে ফেলো। তো আমরা চ্যাপ্টার 4টা রিভিশন করব। তো আমরা বেসিক্যালি আগামী দিন রাসায়নিক সাম্যাবস্থা পাঠটা রিভাইজ করব। আর মনে হয়